হেল্পিং একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি নতুন একটি সিরিজ, যেই সিরিজে আমরা ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, জিকের সমস্ত সাবজেক্টগুলি আমি কভার আপ করব একে একে, এবং তাতে যে কন্টেন্ট আমি প্রোভাইড করব সেটি পুরোপুরি এনসিইআরটি বেসড থাকবে। আজকে আমি তোমাদের জন্য যে কন্টেন্টটি নিয়ে এসেছি পুরোপুরিভাবে এনসিইআরটি বেসড, এবং এক্ষেত্রে আমি কিছু গ্রাফিক্যাল ইমেজ ইউজ করেছি যাতে তোমাদের বোঝার জন্য জিনিসটি সুবিধা হয়। তো আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটি কিনা এনশিয়েন্ট হিস্ট্রির সর্বপ্রথম চ্যাপ্টার, এটি আমরা আলোচনা করব এবং এরপরে বৈদিক এজ এবং ধাপে ধাপে প্রত্যেকটি চ্যাপ্টার কভার আপ করব। একটি করে চ্যাপ্টার হবে এবং তার এমসিকিউ হবে, এবং তারপরে দ্বিতীয় চ্যাপ্টারটি শুরু হবে। তো যাই হোক, ক্লাসটি শুরু করা যাক। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বা আমরা যদি সিন্ধু সভ্যতা পড়তে যাই তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে সিভিলাইজেশন বা সভ্যতা কাকে বলা হয়। সিভিলাইজেশন বা সভ্যতা কাকে বলা হয় আমরা ছোটোবেলায় পড়েছি, যখন কোনো একটি হিউম্যান সেটেলমেন্ট যখন তার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সবথেকে চরমতম পর্যায়ে পৌঁছায় এবং মনে করা হয় যে তারা সব দিক থেকেই স্বাবলম্বী, তখন সেই হিউম্যান সেটেলমেন্টটাকে আমরা সিভিলাইজেশন বলতে পারি। মানে আমরা যে এখন বসবাস করছি এটিকে যেমন তুমি সিভিলাইজেশন বলতে পারো, কারণ এখন আমরা আমাদের খাদ্য রয়েছে, বাসস্থান রয়েছে, এবং আমাদের একটি ইকোনমিক্যাল লাইফ রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, রিলিজিয়াস লাইফ রয়েছে। তো আমরা বলতে পারি যে আমরা একটা সিভিলাইজড সোসাইটি। ঠিক তেমনি আজ থেকে 2500 বিসি আগে ভারতবর্ষে একটি সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতাটির নাম হচ্ছিল গিয়ে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বা যাকে সিন্ধু সভ্যতা বলা হয়। এবার এই জিনিসটা যদি আমরা পড়তে যাই তাহলে সর্বপ্রথম মাথায় একটাই প্রশ্ন আসবে যে এই সভ্যতাটার নাম সিন্ধু সভ্যতাই বা হলো কেন। দেখো, এনশিয়েন্ট হিস্ট্রি সর্বপ্রথম যখন যেখান থেকে শুরু হয় ঐতিহাসিকরা যেভাবে বর্ণনা করেছে সেভাবে যদি আমরা দেখি, সর্বপ্রথম আমাদের যে টাইম পিরিয়ডটা ছিল, প্রথমে ছিল প্যালিওলিথিক এজ, বা যাকে আমরা বলি স্টোন এজ ছিল মেইনলি আর কি, স্টোন এজ। এবার স্টোন এজটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছিল গিয়ে প্যালিওলিথিক 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 আর একটা হচ্ছিল গিয়ে মেসোলিথিক আর একটা হচ্ছে নিওলিথিক। এবার এই যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তখন কি মানুষ থাকতো না? তখনও মানুষ থাকতো, তবে সেটাকে আমরা সিভিলাইজেশন বলতে পারবো না, কারণ তখন তারা যেন তেন প্রকারে নিজেদের বাসস্থান চালাতো। এবার তারা হয়তো সব দিক থেকে স্বাবলম্বী ছিল না, তখনও তারা কিছু না কিছু ব্যবস্থা জানতো। মানে এই যে নিওলিথিক টাইম পিরিয়ড আছে, এটাকে আমরা মেনলি চালকোলিথিক টাইম পিরিয়ড বলতে পারি বাই হিস্টোরিয়ান। এই জন্যই বলতে পারি কারণ চালকোলিথিক যে টাইম পিরিয়ডটা ছিল, এই টাইম পিরিয়ডে তারা কপারের ব্যবহার অলরেডি জেনে গেছিলো। তো কপারের ব্যবহার কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের আগেই জানা ছিল, এবং পরবর্তীকালে কি হয়, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কপার এবং টিনের ব্যবহার জানা হয়, এবং কপার এবং টিন মিশে কি হয়, ব্রোঞ্জ। তো ব্রোঞ্জের ব্যবহার হচ্ছিল গিয়ে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা জানতো, তাই এটিকে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলা হয়। এবার এই যে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনটা, এই যে টেকনোলজির যে একটা মানে টেকনোলজির যে পাওয়ার, যেটা আর কি এখনকার লোকেরা জানতে পারলো, তার উপর ভিত্তি করে আমাদের যে ভারতবর্ষ এবং ধরো পাকিস্তানের মাঝখানে
এই যে এরিয়াটা রয়েছে, এই যে হোল এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাতে মোটামুটি এই সভ্যতাটাই গড়ে উঠেছিল। এবং এখানে ছিল সিন্ধু নদী। আমরা জানি যে ভারতবর্ষের এই জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে এখান দিয়ে সিন্ধু নদী যায়। তো এই সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটাই গড়ে উঠেছিল জন্য মেনলি এটিকে সিন্ধু সভ্যতা বলা হয়। তো আমাদের এটা জিনিস জানতে হবে যে প্রথম এই সভ্যতাটা কীভাবে আবিষ্কৃত হয়। দেখো, এই সভ্যতাটা মেনলি হচ্ছিল কি 1921 সালে প্রথম দয়ারাম সাহানি কর্তৃক এই সভ্যতাটি আবিষ্কার হয়, যিনি হরপ্পা সভ্যতার আবিষ্কার করে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে, তো ডিরেক্ট আনসার হবে আমাদের হচ্ছিল গিয়ে দয়ারাম সাহানি। কিন্তু গল্পটা কী আছে, গল্পটা এটাই ছিল যে তখনকার যে ইংরেজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমাদের একটি বডি আছে, যে বডিটি হচ্ছিল গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খনন কার্য চালায়। তো এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর ছিল জন মার্শাল, তিনি হচ্ছিল গিয়ে এই 1981 সালে গড়ে ওঠা এই সভ্যতাটাকে 1924 সালে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সভ্যতা হিসাবে নাম দেয়। তো 1981 সালে অ্যাকচুয়ালি একটি রেলওয়ের খনন কার্যের কাজ চলছিল। তো সেই সময় কিছু পোড়ামাটি দেখা যায় এবং তাদের সন্দেহ লাগে, এবং পরবর্তীকালে আরও খনন কার্য করতে গিয়ে দেখা যায় যে এখানে এই রকম একটি হিউম্যান সেটেলমেন্ট পাওয়া যায়, এবং এই সেটেলমেন্টটাকেই পরবর্তীকালে নামকরণ করা হয় সিন্ধু সভ্যতা। এবং 1921 সালের পরে 1922 সালে রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করে। এবার এই যে মহেঞ্জোদারো যে সভ্যতা আছে, এটিকে বলা হয় হচ্ছিল গিয়ে মৃতের স্তূপ, বা এখানে প্রচুর ডেড বডি পাওয়া যায়। এই জন্য এখানে একটা মানে পাহাড়ের মতো টিলা হয়ে গেছিলো। তো এই জন্য এই এলাকাটিকে হচ্ছিল গিয়ে বলা হয় মৃতের স্তূপ। তো পরবর্তীকালে আমরা আরও দেখব, এই যে আমি তোমাদেরকে স্লাইডে নিয়ে এসেছি কয়েকটি মানে প্রধান সাইট, যে সাইটগুলো থেকে একদম ডিরেক্ট কোশ্চেন আসে এক্সামে। এই যেমন হরপ্পা, এই যে হরপ্পা সভ্যতাটি আছে, এখানে হরপ্পা সভ্যতাটিতে তোমার এখানে গ্রেনারি পাওয়া যায়। তো গ্রেনারি মানে শস্যাগার। এখানে হরপ্পা সভ্যতা বিখ্যাত এই জন্যই যে এখানে বড় একটি শস্যাগার পাওয়া গেছে। এবং মহেঞ্জোদারোকে আমি অলরেডি বললাম যে এখানে এটাকে মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ বলা হয়, এবং এখানে একটি গ্রেদ বাঁধ বা বৃহৎ একটা স্নানাগার পাওয়া গেছে। এবং লোথাল, যেটি কিনা গুজরাটে অবস্থিত, এখানে তখনকার দিনে মডার্ন বন্দর পাওয়া গেছে। এবং কালীবঙ্গান বলে একটি জায়গা আছে, ওখানে লাঙ্গল পাওয়া গেছে কৃষিকাজের জন্য। তো এর থেকে জানতে পারি যে তখন কৃষিকাজও প্রচলিত ছিল। এবং ধলাভিরা, যেটি কিনা এটাও গুজরাটে অবস্থিত, এখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা এবং বিশাল জলাধারের মানে নিদর্শন পাওয়া যায়। তো এই হচ্ছে প্রধান সাইটগুলো। এই স্লাইডটি তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। আমি অবশ্য পরে তোমাদের টেলিগ্রামে এই পিডিএফটি দিয়ে দেবো। তো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। এই এই স্লাইডটি থেকে 100% প্রশ্ন আসবে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এখন যে তখন যে সভ্যতাটা ছিল, তাদের নগর পরিকল্পনাটি কী ছিল। প্রথমত একটা জিনিস মাথায় রাখবে, তখনকার দিনে যে সিভিলাইজেশনটা ছিল, এই সিভিলাইজেশনটা ছিল কিন্তু পুরোপুরি নগরকেন্দ্রিক সভ্যতা। নগরকেন্দ্রিক সভ্যতা, যেটাকে মানে আরবান সিভিলাইজেশন বলতে পারো। আরবান সিভিলাইজেশন, টোটাল এটা আরবান সিভিলাইজেশন ছিল, টোটালি আরবান, শহর কেন্দ্রিক। এবং এখানে হচ্ছিল গিয়ে পাকা ইট দিয়ে বাড়ি ছিল, ইটের তৈরি ঘর ছিল। ভাবা যায় তখনকার দিনে ইটের তৈরি ঘর ছিল, যেটাকে বলা মেনলি টেরিকোটা বলা হয়। ঠিক আছে, টেরিকোটা বলা হয় পাকা ইটটাকে। এবং হচ্ছিল গিয়ে অনেক বড় বড় রাস্তা ছিল, অনেক বড় বড় রাস্তা, এবং রাস্তাগুলো প্রত্যেকটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করতো প্রত্যেকটি রাস্তাকে। ঠিক আছে, এবং তাছাড়া বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, অলরেডি বলেছি। এবং মহেঞ্জোদারোতেও হচ্ছিল গিয়ে শস্যাগার পাওয়া যায়। আমরা পড়লাম একটু আগে যে হরপ্পাতে সব পাওয়া গেছিলো। হ্যাঁ, তাই তো বললাম না, আমরা বললাম যে হরপ্পাতে শস্যাগার পাওয়া গেছে, কিন্তু মনে রাখবে মহেঞ্জোদারোতেও শস্যাগার পাওয়া গেছে। এই শস্যাগার হচ্ছে মোটামুটি 6টা শস্যাগার মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে। এবার দেখি নগর পরিকল্পনাটার ছবি। এই যে উঁচু জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই উঁচু জায়গাটাতে এখানে অভিজাতদের জন্য থাকার স্থান ছিল। মানে সমাজের যারা বড় লোক বা যারা বলতে পারি যারা হচ্ছিল গিয়ে পাওয়ারফুল বা যারা শাসন করতো, মেনলি তারা এই উঁচু জায়গাটাতেই থাকতো, এবং সাধারণ লোকেরা এই নিচু জায়গাটাতে থাকতো। ঠিক আছে, এবং এই দেখো তোমাদেরকে বললাম এই যে রাস্তাগুলি কিন্তু প্রত্যেকটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে।
ঠিক আছে। তারপরে এখানে উন্নত ড্রেনেজ সিস্টেম ছিল, জল কখনো জমতো না, ড্রেনের মাধ্যমে বাইরে বেরিয়ে যেত। এখন আমরা বর্ষাকালে রাস্তায় বেরোতে গেলে দেখি অর্ধেক রাস্তা ডুবে যায়। কলকাতার মতো মেট্রো সিটিতেও আমাদের অবস্থা খুব কাহিল। কিন্তু তখনকার দিনে কিন্তু ড্রেনেজ সিস্টেম বেশ ভালোই ছিল। মানে তোমরা ভাবতে পারো, তোমরা ভাবো তোমরা ভীষণ মডার্ন, কিন্তু তোমাদের থেকেও বেশি মডার্ন ছিল তখনকার দিনের লোকেরা। তাদের মধ্যে সিভিক সেন্স ছিল, তারা জানতো কীরকমভাবে রাস্তা তৈরি করতে হয়, কীরকমভাবে তোমার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা রাখতে হয়। তো এর থেকে বোঝা যায় যে তখনকার দিনের সভ্যতাটা অনেক অনেক বেশি ডেভেলপ ছিল। যাই হোক, আমরা আরেকটু এগিয়ে যাই। হ্যাঁ, আমরা চলো দেখি তখনকার সমাজটা কীরকম ছিল। দেখো এখনকার সমাজ কি, এখনকার সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। আমাদের প্রাইম মিনিস্টার কি, একজন পুরুষ না নারী? আমাদের প্রাইম মিনিস্টার তো একজন পুরুষ। এবং মেনলি আমরা এখন আমাদের সমাজে দেখতে পাই যে সমাজের যে বিভিন্ন উঁচু উঁচু জায়গাগুলো আছে সেখানে সাধারণত পুরুষরাই চালায়। হ্যাঁ, এখন নারীদের রিপ্রেজেন্টেশন এসছে, বাট সেই তুলনায় তো বেশি নয় না, পুরুষরাই তো বিভিন্ন জায়গাতে যারা তারা শাসন করছে। কিন্তু আজ থেকে 2500 BC আগে ভারতবর্ষে যে সভ্যতাটা, ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশের যে সভ্যতাটা, সেই সভ্যতা পুরোপুরি মাতৃতান্ত্রিক সমাজ ছিল এবং প্রচুর নারী মূর্তির উপস্থিতি এখানে দেখা যায়। এর থেকে বোঝা যায় তখন নারীদের সামাজিক মর্যাদা ছিল। তাছাড়া এই সভ্যতায় আমাদের কি এখন SC ST OBC বিভিন্ন জাতিগতভাবে আমরা নিজেদের মধ্যে বিভেদ নিয়ে এসেছি, কিন্তু তখনকার দিনে কিন্তু সেরকম ছিল না। হ্যাঁ, তখনকার দিনেও বিভেদ ছিল। নাহলে আবার তোমরা বলবে যে উঁচু যে সিটাডেল এরিয়াতে, তাহলে উঁচু জায়গাটায় কারা থাকতো? হ্যাঁ, উঁচু জায়গাটাতে তারা থাকতো যারা হলো গিয়ে ইকোনমিক্যালি ডেভেলপড। মানে একটা সভ্যতা চালাতে গেলে কাউকে না কাউকে তো রুল করতে হবে। তো সেই অনুযায়ী সেই ডিভাইডেশনটা ছিল, কিন্তু জাতিগতভাবে কোনো ডিভাইডেশন ছিল না। এখানে যোদ্ধা, বণিক, কারিগর, কৃষক, এরা এইভাবে ডিভাইডেড ছিল। তো এই ডিভাইডেশনটা কীরকম? এই ডিভাইডেশনটা বাই প্রফেশন, কে কোনটা কাজ করছে তার ভিত্তিতে ডিভাইডেশন ছিল, কিন্তু কোনো জাতিগতভাবে ডিভাইডেশন তখনকার দিনে কিন্তু একদমই ছিল না। আমরা যদি তখনকার দিনের লোকেরা কীরকম ধরনের জামা কাপড় পরতো সেটা যদি দেখি, হ্যাঁ, তখন সুতি ও পশমের বস্ত্রের ব্যবহার কিন্তু ছিল, এবং পুরুষরা চাদরের মতো ব্যবস্থা করতো। এবং তখনকার দিনের মেয়েরা কিন্তু সোনা, রূপা, তামা প্রভৃতির গহনা পরতো। চানহুদ্র বলে একটি জায়গা আছে, চানহুদ্রতে কিন্তু চানহুদ্রটা বর্তমানে কোথায় বলতে পারবে? বর্তমানে চানহুদ্রটা পাকিস্তানে রয়েছে। ঠিক আছে, যে পাকিস্তানের সিন্ধ বলে একটা প্রভিন্স আছে, সিন্ধ প্রভিন্সে চানহুদ্র আছে। এই চানহুদ্রতে কিন্তু বিভিন্ন রকম হলো কি পুঁতি তৈরির কারখানার সন্ধান মিলেছে, স্লাইডে দেওয়া আছে। এবং তাছাড়া আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, চানহুদ্রতে কিন্তু মেয়েদের লিপস্টিকের নিদর্শন পাওয়া যায়। ভাবতে পারছো তখনকার দিনে মেয়েরা মেকআপও করতো, লিপস্টিকও পরতো। এবং এবং লোকে কম্ব মানে বুঝতে পারছো কিসের? চিরুনিরও ব্যবহার জানতো। তখনকার দিনে চানহুদ্রতে লিপস্টিক এবং চিরুনির ব্যবহার দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখি যে তখনকার দিনের ইকোনমিক্যাল বা অর্থনৈতিক জীবনযাপন কেমন ছিল। দেখো, অর্থনৈতিক জীবনযাপন মেইনলি তখনকার দিনের লোকেরা কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতো। হ্যাঁ, একটা প্রশ্ন পরীক্ষাতে ভীষণই ইম্পর্ট্যান্ট আসে। আমি তোমাদেরকে দেখো বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি তোমাদের সাথে সেই পয়েন্টসগুলোই আলোচনা করছি, যেই পয়েন্টসগুলো তোমাদের একদম জানতেই হবে, এবং এই পয়েন্টসগুলো থেকেই একদম লাইন টু লাইন কোশ্চেন এক্সামে চলে আসবে। তো আমি তোমাদের শুধু সেই জিনিসটাই আলোচনা করছি। আমাদের বেশি জেনে তো লাভ নেই, আমাদের যতটা জানা প্রয়োজন এবং যেই জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যাতে আমরা পরীক্ষাতে গিয়ে সব করা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি এখান থেকে পড়ে। কারণ তোমরা জানো জিকে সিলেবাস ভীষণই ভাস্ট। এবার আমি যদি তোমাদেরকে সব ইনফরমেশনই দিতে যাই, না তোমরা সব কিছু ইনফরমেশন মনে রাখতে পারবে, না আমি তোমাদেরকে দিয়ে তোমাদের ক্লাস টাইমে কভার আপ করতে পারবো। সো তোমাদের যতটুক প্রয়োজন ততটুক যদি জানতে চাও তাহলে এই ক্লাসটি দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। যাই হোক, কৃষি ও খাদ্য উৎপাদন, এটি ছিল গিয়ে তখনকার দিনের মেইনলি কৃষিজ পণ্যর মাধ্যমে এবং কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করত। সিন্ধু সভ্যতার মানুষই বিশ্বের প্রথম তুলা চাষি। হ্যাঁ, এই প্রশ্নটি ভীষণই ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসে। ফার্স্ট কটন কারা
কোন সভ্যতার মানুষ সর্বপ্রথম কটন বা তুলা চাষ আবিষ্কার করে, সেটি হচ্ছিল গিয়ে সিন্ধু সভ্যতা হবে। এদের প্রধান ফসল ছিল ধান, গম, যব, বার্লি, সরিষার তিল। হ্যাঁ, কাঠের লাঙ্গলের ব্যবহার ওরা করতো। কাঠের লাঙ্গলের ব্যবহার অলরেডি প্রচলিত ছিল, আমরা আগেও দেখেছি। এবং খাল খনন করে ওরা জলসেচ করতো, যেটি আফগানিস্তানে তার নিদর্শন পাওয়া গেছে অলরেডি। এবার তোমাদেরকে শুধু তো কৃষিজ পণ্য তো উৎপাদন করলেই হবে না, সেগুলো তো বাইরে রপ্তানি করতে হবে, তাই না? তো আমরা যদি সিন্ধু সভ্যতার সময়ে তাদের হচ্ছে হলো গিয়ে ব্যবসা বাণিজ্য কীরকম চলতো, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব এদের কিন্তু সিন্ধু সভ্যতার লোকেদের হচ্ছে হলো গিয়ে মেসোপটেমিয়ান যে সভ্যতা ছিল, মেসোপটেমিয়ান সভ্যতার সঙ্গে কিন্তু তাদের যোগাযোগ ছিল এবং তাদের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতো। এবার মেসোপটেমিয়া কীভাবে আমরা জানতে পারি? মেসোপটেমিয়ার যে ওদের যে হিস্ট্রি আছে, ওদের হিস্ট্রিতে সিন্ধু অঞ্চলকে কিন্তু ওরা মেলুহা নামকরণ করেছে। এই দেখো, মেসোপটেমিয়ার নথিতে সিন্ধু অঞ্চলকে মেলুহা বলা হয়। তো অলরেডি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো এবং ব্যবসার যে মাধ্যম কী ছিল, তখনকে টাকার মাধ্যমে ব্যবসা করতো, এখন যে আমরা করছি না, তখন মুদ্রা তো প্রচলিত ছিল না। তখন তারা বার্টার সিস্টেমের মাধ্যমে, বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো। এবার বার্টার সিস্টেম, ভাই তোমরা সবাই বোঝো বার্টার সিস্টেম বলতে কী কথা বলা হয়েছে। হয় তুমি একটা ধরো গরু দিলে, গরুটাই ধরো কারেন্সি, গরুর বদলে ও তোমায় কিছু একটা শস্য দিল, আম, ধরো তোমাকে 1 মাসের রেশনটা দিয়ে দিল। তো বার্টার সিস্টেমটা এরকম, কোনো কিছু পণ্যের বদলে অন্য একটা পণ্য নেওয়া। আর মেইনলি আমরা কি পাঠাতাম? তামা, হাতির দাঁত, মসলিন, এই সমস্ত জিনিসপত্র আমরা মেসোপটেমিয়াতে পাঠাতাম এবং আমদানি করতাম রূপা ও পশম। এবং আমরা তো অলরেডি জানলাম যে হচ্ছিল গিয়ে লোথাল যে সমুদ্র বন্দর ছিল, তার মাধ্যমে বাণিজ্য চলতো। এবার আমরা চলো পরের স্লাইডে দেখি। হ্যাঁ, এবার যে বার্টার সিস্টেমের মাধ্যমে যে বাণিজ্য চলতো, এবার তোমাকে যতটা ইচ্ছা ততটা তো জিনিসপত্র দিয়ে দিতে পারে না। তাহলে তো হতে পারে যে কেউ একটা গরু দিয়ে অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেল। হুম। কিন্তু তোমাকে ঠকিয়ে নিয়ে চলে গেল, তোমাকে দেখা গেলো 1 মাসের রেশনের নামে 2 মাসের রেশন নিয়ে চলে গেল। কিন্তু না, তারা অলরেডি একটা সিস্টেম আবিষ্কার করেছিল। সেই সিস্টেমটা হচ্ছিল ওরা বাটখারা বানিয়েছিল। আমরা যখন ওয়েট মেজার করি, ওয়েট যে করি দোকানে, যখন আমরা যাই, তা আমাদেরকে কিছু মেপে দেয় তো নাকি। এখন তো ডিজিটাল চলে এসছে, কয়েকদিন আগেও তো তুলা যন্ত্র ছিল, তুলা যন্ত্রের মাধ্যমে কি মেপে আমাদেরকে জিনিসটা দিত। তো এই যে তারা অলরেডি টেরাকোটার মাধ্যমে কতগুলো এরকম বানিয়েছিল, ঠিক আছে। এগুলোকে বলা হয় হচ্ছিল গিয়ে ছটাং বলা হয়, ঠিক আছে। এই যে ছটাংগুলো যে ছিল, এগুলো মেইনলি 16-র মাল্টিপল ছিল, মানে 16, 32, তারপরে হচ্ছে 64, 16-র মাল্টিপল ছিল, ঠিক আছে। এবং ধাতু হিসাবে কী ছিল? তামা ও ব্রোঞ্জের ব্যবহার ছিল, লোহা কিন্তু অজানা ছিল। এবং শিলমোহর, শিলমোহর তৈরি, ওরা শিলমোহর ব্যবহার করতো, মানে কোনো প্রোডাক্ট যখন পাঠাচ্ছে তার উপর একটা সিল মেরে দিয়ে দিত, যে অথেন্টিসিটি আর কি প্রুভ করার জন্য। চলো আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাস আমি অলরেডি তোমাদের বলেছি, তখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে বা সিন্ধু সভ্যতার লোকেরা কোনো দেবদেবীর পুজো করতো না। হ্যাঁ, দেবদেবীর পুজো করতো, বাট মেনলি ওরা নেচারের পুজো করতো, প্রকৃতির পুজো করতো। তো এখানে এরকম একটা স্ট্রাকচার পাওয়া গেছে, যেটাকে পশুপতি বলা হয়। এই যে পশুপতির যে স্ট্রাকচারটা পাওয়া গেছে, এটাতে কি রয়েছে? যোগাসনে উপবিষ্ট দেবতার চারপাশে হাতি, বাঘ, মহিষ ও গন্ডার দ্বারা বেষ্টিত, এইরকম একটা স্ট্রাকচার পাওয়া গেছে। এবং কুজো ষাঁড় ছিল ওদের কাছে, পবিত্র ছিল, ষাঁড়ের পুজো করতো। কিন্তু কোনো ডকুমেন্টারিতে আমরা দেখতে পাইনি, আমি খুঁজে পাইনি যে মন্দির ছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে এই প্রশ্নটি এসে থাকে, তখনকার দিনে কি মন্দির ছিল? অ্যাকচুয়ালি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কোনো মন্দির বা উপাসনালয়ে খোঁজ পাওয়া যায়নি। কিন্তু ওই যে তোমাদেরকে একটু আগে আলোচনা করলাম, যা দ্য গ্রেট বাথ, যেটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, বৃহৎ স্নানাগার, সেটা হয়তো পবিত্র স্নানের ইঙ্গিত দেয়, যে হ্যাঁ, এখানে হয়তো স্নানের জন্য যেত, এখানে হয়তো গিয়ে ওরা হয়তো মানে পুজো করতো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস যেটা বললাম আর কি একটু আগে, যে গরুর বদলে একটা জিনিস কিন্তু মাথায় রাখবে। আমি গরু বলেছি জন্য আবার ধরে নিও না যে তখনকার দিনে গরু ছিল। তখন কিন্তু গরুর ব্যবহার কিন্তু জানতো না, তারা কিন্তু গরুর ব্যবহার জানতো না। এটি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন পশুর ব্যবহার তারা জানতো না। গরুর ব্যবহার ওরা কিন্তু জানতো না।
আর মেনলি হচ্ছিলো গিয়ে এই পশুপতি দেবীর পূজা করতো এবং হচ্ছিলো গিয়ে মাতৃদেবীর পূজা করতো এবং যেটা ইয়োনির পূজা করতো, ইয়োনি মানে বোঝো তো, যেটাকে ফিমেল সেক্স অর্গান আছে, ওটার ওরা পুজো করতো। যাই হোক, আচ্ছা, অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে করতো ওরা? যখন ওদের কেউ মারা যেত, ওদেরকে ওরা নর্থ নর্থ সাউথ এই পজিশনে ওরা কবর দিত, ঠিক আছে? কখনো কখনো আংশিক সমাধি, কখনো কখনো ভস্ম সমাধি মানে আগুনে পোড়ানো, এবং এবং হচ্ছে পূর্ণ সমাধি, এই 3 রকমেরই মানে রীতিরই প্রচলিত ছিল। হরপ্পায় কফিন পাওয়া যায়, কালীবঙ্গানে বৃত্তাকার সমাধি পাওয়া যায় এবং লোথালে যুগ্ম সমাধি। যুগ্ম সমাধি মানে নারী এবং পুরুষকে একসঙ্গে সমাধি দেওয়া হয়েছে এরকম দেখা যায়। এর থেকে হয়তো বোঝা যায় যে ওরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিল। সমাধি বিন্যাস, মৃতদেহ উত্তর দক্ষিণে শায়িত, সাথে খাবার ও মৃৎপাত্র, এবং এই মৃতর যে ডেড বডিগুলো আছে সেটা খাবার এবং হচ্ছে হলো গিয়ে বিভিন্ন আসবাবপত্র, মৃৎপাত্র এইসব দেওয়া হতো। ওরা মনে করতো যে হয়তো ওদের মৃত্যুর পরে কাজে লাগতে পারে। তো অন্ধবিশ্বাস তখনকার দিনে প্রচলিত ছিল, কিছুটা হলেও অন্ধবিশ্বাস প্রচলিত ছিল। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ওরা কিন্তু অনেকটাই এগিয়ে ছিল। ডেসিমেল সিস্টেমের আদি উৎস কিন্তু আইভিসির যুগেই প্রথম পাওয়া যায়। ভেষজ ঔষধ এবং মস্তিষ্কের অস্ত্রোপচারেরও জানা যায়। এবং লোথালে যে হচ্ছিলো গিয়ে এত বড় সমুদ্র বন্দর ছিল, এর থেকে বোঝা যায় যে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে ওদের অনেকটাই নলেজ ছিল। এবার আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং লাগবে হয়তো শুনে, যে হরপ্পা বা এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় যে এই যে ওদের যে লিপি, এই লিপিটির কিন্তু কোনো মানে পাঠোদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি, ঠিক আছে? তো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে কেউ যদি এই লিপির পাঠোদ্ধার করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তো তোমরা যদি চাও এই লিপিটি দেখতে পারো, আমি এখানে একটা দিয়ে রেখেছি, তোমরা গুগল করেও দেখতে পারো এই ব্যাপারে। এই লিপিটির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, আজও অবধি সম্ভব হয়নি। তবে এই লিপিটি যে তামিল, আমাদের সাদার্ন যে রাজ্যগুলি আছে তামিল, ওখানে যে স্ক্রিপ্ট পাওয়া যায়, যে লিপি পাওয়া যায়, ওই লিপির সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে। এবং এখানকার চিত্রলিপিকে পিক্টোগ্রাফিক বলা হতো, এবং এখানকার লেখাগুলো কিন্তু আমরা কি বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু ওরা ডান দিক থেকে বাম দিকে লিখতো। এবার দেখো, এত বড় সভ্যতা ছিল, কোনো না কোনো দিন তো অবশ্যই ধ্বংস হবে। তো এই সভ্যতারই তো ধ্বংস হয়েছে। এবার আমরা কন্ট্রোভার্সিতে যাব না যে কী কারণে ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে। বিভিন্ন কারণ ছিল। কেউ কেউ বলে বন্যার জন্য, কেউ বলে জলবায়ু পরিবর্তনের জন্য, আবার কেউ কেউ বলে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়েই তারা ধ্বংস হয়ে যায়। তো এই বিষয়ে কোনো মানে প্রকৃত প্রমাণ ইতিহাসে কোথাও লেখা নেই, তো আমরাও এটা জেনে লাভ নেই। যাই হোক, এটা জানবো যে মেনলি 2500 থেকে 1750 বিসি অবধি, এখানে 1700 দেওয়া আছে, যাই হোক 2500 থেকে 1750 বিসি অবধি এই সভ্যতাটি স্থায়িত্ব ছিল। এবং এই সভ্যতাটি কিন্তু এখনও অবধি অনেক সাইট ভারতবর্ষে এখনও পাওয়া যাচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং পাকিস্তানে নতুন নতুন সাইট উদ্ধার হচ্ছে, এবং নতুন নতুন আরও অনেক জিনিস, ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে। তো ভারতবর্ষে এখন লাস্ট যে সাইটটি পাওয়া গেছে তার নাম হচ্ছিল গিয়ে রাখিগিরি, ঠিক আছে? রাখিগড়ি যে সাইটটি আছে, এটি হচ্ছিল ইন্ডাস ভ্যালি সভ্যতার, আইভিসি সভ্যতার সর্ববৃহৎ সাইট, ঠিক আছে? এবং এই সাইটটিকে এই সাইটটি হচ্ছিল গিয়ে ভারতবর্ষের সবথেকে বড়, ভারতবর্ষে শুধু না, এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সবথেকে বড় সাইট। এবং আরেকটি প্রশ্ন আসে, সেটি তোমাদের বলে রাখি, যে ইন্ডাস ভ্যালি সভ্যতার হচ্ছে সবথেকে জনবহুল সাইট কোনটি ছিল? সেটা হচ্ছিল গিয়ে দাইমাবাদ হবে, ঠিক আছে? দাইমাবাদ হবে। তো এটাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে ক্লাসটি এন্ড করছি। তো তোমাদের এই যে ক্লাসের যে পিডিএফ, এটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। আস্তে আস্তে ক্লাস আসবে আরও। এই ক্লাসের পরে আমরা এই ক্লাসেরই রিলেটেড আমরা এমসিকিউ করব, যেগুলো এক্সামে আসার মতো এমসিকিউ, সেই এমসিকিউগুলোই করব। সেই এমসিকিউগুলো হয়ে যাওয়ার পরে তা আমরা নেক্সট টপিকে যাব। এরকমভাবে আমরা পুরো জিকে সিলেবাসটি বিগত 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কভার আপ করে নেব। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ।